অন্যদিকে আবার ফোনের ইএমআই, মানে সেই সময় আমি লিটারালি পাগল পাগল ফিল করতাম, মানে রাতের পর রাত আমি ওভার থিঙ্কিং করে ঘুমোতাম না। 15 মিনিটের মধ্যে আমি কি রেডি হতে পারবো, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং বিষয়। মনে হচ্ছে শাড়ি পরে অষ্টমীর অঞ্জলি দিতে যাচ্ছি। যেটা বলার, আমাদের এখানে অন্নপূর্ণা পুজোটা কিন্তু পুরো মহিলাদের উদ্যোগে হয়, তো অনেকদিন ধরেই মা আমাকে বলছে যে চল একটু সবাইকে দেখা। নিচ থেকে দেখাই, দাঁড়াও বাবা, কত বেগুন হয়েছে গো মা। ও এটা ক্যাপসিকাম গাছ। এই যে যে কমলালেবু হয়েছে ছোট ছোট। হ্যাঁ, কত কিছু জানার আছে, জানার কোনো শেষ নেই। কি পুচকি সাইকেল, আমার ছোটবেলায় এরকম একটা সাইকেল চড়ার স্বপ্ন ছিল। মানে আমি কোনো কিছুর জন্য মা বাবার উপর ডিপেন্ডেন্ট নই, আমার সমস্ত এক্সপেন্সেস আমি চালাই, প্লাস আই এম হেল্পিং মাই ফ্যামিলি ইন মেনি ওয়েজ। এখন বাজে 11:10 আর আমি অলরেডি লেট। ঠিক আছে, স্নান টান করে চলে এসেছি। আজকে 26 মার্চ, আজকে রয়েছে অন্নপূর্ণা পুজো। আর আমাদের পাড়াতে মানে দক্ষিণ নাটাগড় ক্লাবে প্রতি বছর অন্নপূর্ণা পুজো হয়। গত বছর অঞ্জলি দিইনি, তবে এই বছর মনে হলো না অঞ্জলিটা দেব। মার আমি এখন রেডি হব, আমি জাস্ট স্নান টান করে আসলাম, উঠেছি অনেক দেরিতে, কালকে রাতেও ঘুমোতে ঘুমোতে অনেকটা দেরি হয়ে গেছে। মা এখন পুজো দিচ্ছে, আর এখন পিঙ্কির যেহেতু পরীক্ষা চলছে ওই জন্য ও যাচ্ছে না, ও পড়াশোনা করছে। ওর কালকেও আবার অনার্সের একটা পেপারের এক্সাম আছে। আর বোন গেছে পড়তে, ওর 11টা থেকে পড়া, আর ওর বাড়ি থেকে বেরিয়েইছে 11টার সময়। কি তাড়াহুড়ো করে বেরোলো। তো আমি বুঝতে পারছি না আমি শাড়ি পরবো কি না, ইচ্ছে করছে শাড়ি পরতে, তবে বুঝতে পারছি না কোন শাড়িটা পরবো। যাই হোক, মায়ের আলমারিতে যাই, একটু দেখি কোন শাড়িটা পরবো। একটা শাড়ি পরবো, পরে একটু অঞ্জলি দিতে যাব। আবারও একটা লং ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, পুরোটা দেখতে থাকো। মাও শাড়ি পরবে, তাই আমি ভাবলাম আমিও একটা শাড়ি পরি। আর আমার সমস্ত শাড়ি মায়ের আলমারিতেই আমি রেখে দিয়েছি, কারণ আমার আলমারিতে আর কোনো জায়গা নেই। এই যে এই শাড়ি রাখার প্যাকেটগুলো, প্যাকেট না ব্যাগ বলতে পারো, যাই হোক, এগুলো অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। এগুলোতে বেশ গুছিয়ে শাড়ি রাখা যায়। আলমারির ওপরেও মা এখানে রেখে দিয়েছে অনেকগুলো শাড়ি, জায়গা নেই আর কি করব। এদিকে মায়ের শাড়ি রয়েছে, এদিকে আমার শাড়ি। আমার আলমারিতেও বেশ কয়েকটা শাড়ি আছে, সব এখানে নেই। একটা কটনের কিছু দাও মা। নিচ থেকে নিতে গেলে কিন্তু সব শাড়ি হয়ে যাবে। নিচে কি কি আছে? নিচে এই তো, এটা পরে নাও না। না, ওটা এই তো পরলাম একদিন আগে। তা কোনটা পরবে? এটা পরবে মাঝখানে? হ্যাঁ, ওই তসরটা দাও এটা দেখি। দেবো? না না না, ওটা না, হ্যাঁ হ্যাঁ ওই তসরটা। আচ্ছা দাও। আমি যখন কিছু বুঝতে পারি না তখন এই তসরটা পরি। এটা 1 বছর মা আমাকে কিনে দিয়েছিল পুজোর সময় অষ্টমীতে পরার জন্য। চলো ঝটপট আমাকে রেডি হতে হবে, অলরেডি বেজে গেছে 11:15। 15 মিনিটের মধ্যে আমি কি রেডি হতে পারবো, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং বিষয়। 15 মিনিটের মধ্যেই আমি রেডি হয়ে গেছি। শাড়িটা পরেছি, তাড়াহুড়ো করে যে ব্লাউজটা মনে হয়েছিল সেটা পরে নিয়েছি, আর ব্লাউজের সঙ্গে ম্যাচিং করে একটু চুড়িটা পরার চেষ্টা করেছি। একটা ছোট্ট কানের পরেছি, ব্যাস দ্যাটস ইট। একটু লিপস্টিক পরবো, পরেই বেরোবো। আমাকে কেমন লাগছে মা? সুন্দর, ভালো লাগছে? যা তাড়াহুড়ো করে রেডি হলাম, উঠেছি কিন্তু অনেক আগে, বাট মানে যে সময় উঠেছি তাড়াতাড়ি হয়ে যেত, এদিক ওদিক করতে করতে দেরি হয়ে গেছে। আমার কীরকম ফিল হচ্ছে বলো তোমার? দুর্গাপুজো ফিল হচ্ছে, মনে হচ্ছে শাড়ি পরে অষ্টমীর অঞ্জলি দিতে যাচ্ছি। চলো, এখন আমরা পুজোর জন্য আগে মিষ্টিটা কিনে নিচ্ছি, একবারে মিষ্টিটা কিনেই তারপর পুজো মণ্ডপে ঢুকবো। মনে হচ্ছে প্রথমবারের যে অঞ্জলিটা সেটা অলরেডি শুরু হয়ে গেছে। কার নাম লিখবো বাবা? আল্লাহ দেখেছে। গোত্র লিখবো? হ্যাঁ গোত্র দাও না। ধরো শক্ত করে। মধু গুললো? হ্যাঁ বসো। এর পরের বার এটা মনে হয় আমরা দেবো তো। এখানে এই জুতোটা খুলে নিবা। নাও মা, ফুল নাও, ফুল নাও, তুমি নাও, ওখান থেকে আমি নিয়ে নেবো।
আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেল। যেহেতু মা আর আমি এসেছি, ফোন ধরার মতো কেউ নেই, ওই জন্য সেরকম কিছু আমি ক্যাপচার করতে পারিনি। বাট খুব ভালো লাগলো অঞ্জলি দিয়ে, মনটা একদম ভরে গেছে। আর যেটা বলার, আমাদের এখানে অন্নপূর্ণা পুজোটা কিন্তু পুরো মহিলাদের উদ্যোগে হয়, মানে সমস্ত মহিলারা মিলে এই পুজোটা করে। ও, সবাই চাল ডাল এনেছে, আমি এখানে একটু চাল নিয়ে নিই। চাল ডাল দিতে হয়? চাল, আলু, ফল। হ্যাঁ, একজনকে দেখলাম চাল আর কাঁচা কলা দিচ্ছে। ওনাকে জিজ্ঞেস করলো আপনি নিয়েছেন কেন, বলে মা আমি একটু বাবার মতে করে ঝুড়িতে চাল আর কলা দিই। ও আচ্ছা আমি আচ্ছা, এখানে নেবো। ঠিক চলো আছে, ওখান থেকে ঘুরে আসি। চলো। আমরা এখন যাচ্ছি বজরংবলীর মন্দিরে, মানে শনিকালী মন্দিরের পাশেই যে বজরংবলীর মন্দির আছে ওখানেই যাচ্ছি। আজকে যেহেতু রামনবমী, তাই তো আজকে রামনবমী, তো আজকে ওখানে পুজো হওয়ার কথা আছে। দেখি আজকে ওখানে পুজোটা হচ্ছে কিনা। আমার মনে হচ্ছে শুক্রবার বলেছিলেন, তাও একবার বেরিয়েছি যখন, গিয়ে দেখে আসি। আমাদের কারখানার ব্যাক সাইডে বেশ কয়েকটা বেগুন চারা গাছ লাগিয়েছে মা অনেক দিন আগে, আর এখন টুকটাক বাড়িতে বেগুন আসছে, মানে বেশ ভালোই বড় বড় সাইজের বেগুন হচ্ছে। তো অনেক দিন ধরেই মা আমাকে বলছে যে চল একটু সবাইকে দেখা, তুই একটু ভিডিও কর, সবাইকে দেখা যে আমার বেগুন চারাগুলো কত বড় হয়ে গেছে, একদম গাছ ফুল ফলে ভরে গেছে। তো আজকে বেরিয়েছি যখন, কারখানায় একবার যাব, তোমাদেরকে গাছগুলো দেখাবো, মায়ের ছোট্ট বাগানটা তোমাদেরকে একবার দেখাবো। আজকেই রামনবমী, আমি ইয়েতে দেখলাম, মানে গুগলে দেখলাম আজকেই রামনবমী, কিন্তু পুজো আজকে হচ্ছে না। আমাদের এখানে বজরংবলীর মন্দিরে কালকে পুজো হবে। ভালো হলো একবার দেখে গেলাম, তাই না? যদি আজকে পুজো হতো তাহলে মিস করে যেতাম। ঠিক আছে, কালকে আবার আসবো। এখন কারখানায় যাই, তোমাদেরকে ওই ব্যাক সাইডের ছোট্ট বাগানটা দেখাবো, মায়ের বেগুন চারা গাছগুলো সব দেখাবো। মা অনেক দিন ধরে আমাকে বলছে চল দেখা দেখা সবাইকে। এইটা কি মানকচু গাছ? এটা বর্ষার সময় লাগিয়েছিলে? হ্যাঁ লাগিয়ে দিয়েছিলাম, দেখ কত বড় হয়েছে, অনেক বড় হয়ে গেছে এটা। নিচ থেকে এই জবা ফুল গাছ, আর এইখানে হচ্ছে বেগুন গাছ। দেখি নিচ থেকে দেখাই, দাঁড়াও। বাবা কত বেগুন হয়েছে গো মা, দাঁড়াও। এই যে প্রচুর বেগুন হয়েছে। এখন কালকে বোধ হয় পোকা মারার বীজ দেওয়া হয়েছে। হ্যাঁ, আর তুলবো না, এখন তোলা যাবে না। একটা ওই দেখো ওই নিচে, হ্যাঁ ওই নিচে নিচে একটা বড় হয়েছে। এই যে দেখো ওই একটা, ওইখানে আমার মা এক্সাইটেড হয়ে যাচ্ছে। ওদিকে একটা কমলা লেবুর গাছ আছে, ওই যে ওটা। না ওটা পাতিলেবু। ও পাতিলেবু, কমলা লেবু কোনটা? ওটা পাতিলেবুর গাছ। বাট আমি যা পাতিলেবু খাই, কোনো গাছই সেটা যোগান দিতে পারবে না। আর জবা গাছটায় মনে হচ্ছে পোকা লেগেছে গো। টমেটো গাছটাতে টমেটো হয়েছে মনে হয়। এই যে অনেক টমেটো হয়েছে। বাহ, এটা কি লঙ্কা গাছ? তো এটা না ক্যাপসিকাম। ও এটা ক্যাপসিকাম গাছ। বাহ, দাঁড়াও দাঁড়াও। এই যে বাহ, অনেক বেগুন হয়েছে। এইটা কি কমলা লেবু? কিন্তু এটা মনে হয় শুকনো হয়ে যাচ্ছে। বা ছোট 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 অনেক কমলা, এগুলো কি কমলা লেবু হয়ে আছে মা, না ফুল? এই যে যে কমলা লেবু হয়েছে ছোট ছোট। হ্যাঁ এই দেখো, হ্যাঁ এই যে কমলা লেবু হয়েছে। একটা গাছে কটা হয়েছে? তিনটে, এখানে তিনটে হয়ে আছে। বাহ, হ্যাঁ হ্যাঁ ওই যে ওই একটা, এদিকে পেঁপে গাছ দিয়েছি দেখো। পেঁপে গাছ কোথায়? এখানে পেঁপে গাছ। বাহ, এই যে একটা পেঁপে গাছ। দুখানা। এটা মনে হয় সেই দিদিমা আমাদের বাড়িতে যে চারাটা দিয়েছিল ওই চারা। দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। হ্যাঁ, দুটো তিনটে চারটে। এখান থেকে বাবা নিয়ে যায় আকন্দ ফুল শিবের জন্য। আমি এসেছি যখন 5টা নিয়ে যাই, আজকে দেবো ঠাকুরকে। বেশি হলেও জল দিতে। হ্যাঁ বাবা, এটাতে আঠা আছে তো। এই যে নিয়েছি। চলো মা, তোমার বাগান দেখিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। যতই সব কিছু কিনতে পাওয়া যাক না কেন, এইগুলোর আলাদাই একটা মজা। রোজ মা বাড়িতে গিয়ে গল্প করে, আর আমি আসি না, তাই আমি আজকে এসে দেখে গেলাম। কারখানা থেকে এখন আমরা আবারও পুজো মণ্ডপে যাচ্ছি। একজন কাকিমার থেকে মা শুনলো যে শিব ঠাকুরকে অন্নপূর্ণা পুজোতে চাল আর গোটা কোনো একটা সবজি দিতে হয়। অনেকেই দিচ্ছেন, তো ওই জন্য মা সবজি কিনে নিয়েছে। আর সামনের দোকান থেকে চাল কিনবো, কিনে পুজো মণ্ডপে দিয়ে মাকে দিয়ে তারপর বাড়ি যাব। কত কিছু জানার আছে, জানার কোনো শেষ নেই। এখানে সবাই সিদ্ধ চাল দিচ্ছে। আমরা যখন দোকানে কিনতে আসলাম, কাকু বললো অন্নপূর্ণা মাকে দেবে, তো আমরা বললাম হ্যাঁ। বললো না, সিদ্ধ চাল দেয় না, আর আতপ চাল নইলে গোবিন্দভোগ চাল। তো আমরা আতপ চাল কিনে নিয়েছি। প্যাকেটটা খোলো, প্যাকেটটা খোলো। হ্যাঁ আলুটা দাও আর দক্ষিণাটা দাও। আমি ধরে আছি, তুমি দক্ষিণাটা দাও। হ্যাঁ ধরো, তুমি এবার ধরো।
সেই তোমাকে প্লেট খুঁজতেই হবে না। না অল্প একটু ফেরত দিয়েছে। এটাকে কি করতে হবে? চালের মধ্যে আমি রেখে বাড়িতে চালের ড্রামে রাখতে হবে। আসতে পড়ে না, আমার নিচে পড়ে না। দোকানে কাজ করেছিল, মনটা খুঁজলো দোকানে। আচ্ছা ঠিক আছে, কাঁচকলা পরের বছর দেবে। আমার মা আবার শুনেছে যে কাঁচকলা দিতে হয়, ব্যাস আমার মা বলছে কেন আমি আলু আনলাম। ঠিক আছে, তুমি জানতে না, অসুবিধা নেই। আমার মায়ের মনে একটু হলেও খুঁতমুত হচ্ছে, কারণ সবাই কাঁচকলা দিয়েছে, আমার মায়ের কাছে কাঁচকলা নেই। মানে মা জানতো না, মা ভেবেছে আলু দিলেও হবে, ওই জন্য মা আলু দিয়েছে। তাই তো মা? মা একটু হলেও মন কেমন করছে। ঠিক আছে, আমরা তো জানতাম না। এখন আমার মা যাওয়ার সময় বলছে যে পরের বছর আমরা একটা বড় রজনীগন্ধার মালা দেব মাকে। চলো আমরা এখন বাড়ি যাই। আর আজকে ওয়েদারটা মেঘলা হয়ে থাকলেও না ভীষণ একটা ভ্যাপসা গরম, ভালো লাগছে। আমার তো একদম ভালো লাগছে না। রোদ থাকলে তাও ভালো, মানে রোদ কম আছে বাট ভ্যাপসা গরম, কন্টিনিউয়াসলি ঘেমে স্নান হয়ে যাচ্ছে। সাইকেলটা কি সুন্দর, এই দেখো কি পুচকি সাইকেল। আমার ছোটবেলায় এরকম একটা সাইকেল চড়ার স্বপ্ন ছিল, বাট আমার ছোট সাইকেল বাবা মাকেও কিনে দেয়নি। কি দুঃখ আর কি বলবো। এই মাত্র বাড়ি ফিরলাম, আর বাড়ি ফেরার পর আমার হঠাৎ করে ভীষণ ঠান্ডা ঠান্ডা লাস্সি খেতে ইচ্ছে করছে। আর আজকে গরমটাও খুব বেশি পড়েছে, আর সকালবেলা অঞ্জলি দেবো বলে সকাল থেকে আমি কিছু খাইনি। তো চলো সবার জন্য একটু লাস্সি বানাই। আচ্ছা, একটা কথা আমার ভীষণ মনে পড়লো, তাই একটু বলি তোমাদেরকে। বেশ কয়েকদিন ধরে তোমরা অনেকেই কমেন্টে একটা কথা লিখছো যে দিদি তুমি খুব বেশি পজিটিভ থাকো, তুমি সব সময় সব কাজ খুব গুছিয়ে করো। প্রথমেই বলি আমি পারফেক্ট একদমই নই, মানে আমি যে সব কাজ গুছিয়ে সবসময় করতে পারি এমনটাও নয়। বাট হ্যাঁ, চেষ্টা করি, মাঝে মধ্যে ভুল ত্রুটি হয়, আর আমরা মানুষ, আমাদের সবার ভুল ত্রুটি হবে, এটাই খুব স্বাভাবিক। এইবার তোমরা যে বলো না যে আমি সবসময় পজিটিভ থাকি, এটা আমি একটু বলি। সবসময় আমি পজিটিভ থাকি, এখন তোমরা আমাকে যেটা দেখো, আগে কিন্তু আমি এরকম একদমই ছিলাম না, মানে এটা ঠিক অপোজিট ছিলাম। মানে এখন আমি যতটা পজিটিভ ভাবি, আগে আমি ঠিক ততটা নেগেটিভ ভাবতাম। মানে সব সময় বলতে পারো ওভার থিঙ্কিং করতাম। কম বেশি তোমাদেরকে হয়তো আমি অল্প বিস্তর বলেছি এই ব্যাপারে, বাট খুব বেশিও বলিনি। 2025-এর শুরুর দিকটা, মানে 2024-এর শেষ আর 2025-এর শুরু, মানে 2024-এর ডিসেম্বর থেকে 2025-এর এপ্রিল, মানে এই 4-5টা মাস আমি যে এত ওভার থিঙ্কিং করেছি, এত স্ট্রেস নিয়েছি, মানে বলার মতো নয়। অল্প বিস্তর তোমাদেরকে বলেছি অল্প কিছু মিনি ব্লগে, মানে ওই সময়টাতে। আচ্ছা, একটু আমি ডিটেলসে বলি। তার আগে তো আমি ইনস্টাগ্রামে অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম, মানে ইনস্টাগ্রামে আমি বিভিন্ন ক্লোদিং ব্র্যান্ডের সঙ্গে কাজ করতাম। তোমরা যারা প্রথম থেকে আমাকে দেখো তারা তো জানোই। তো সেই ক্লোদিং ব্র্যান্ডের সঙ্গে যে কাজ করাকালীন যে মানে ওখান থেকে যে আমার ইনকাম সোর্সটা, ওটা অতটাও বেশি ছিল না, মানে সেটা সাফিসিয়েন্ট নয়। তো সেই সময় আমি চাইছিলাম যে আমি ইউটিউবটাতে একটু কনসিস্টেন্ট হব। কিন্তু আমার ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছিল, মানে ইউটিউবে আমি যখনই কন্টেন্ট পোস্ট করছিলাম, মানে আমার ভিডিও কোয়ালিটি খুব ড্রপ করতো। মানে ইনস্টাগ্রামে যে পোস্ট করছি যে কোয়ালিটিটা মেনটেন হচ্ছে, ইউটিউবে সেই ভিডিও কোয়ালিটিটা মেনটেন কখনোই হতো না। তো সেই কারণে আমি পোস্ট করতাম, দেখতাম ভিউজ আসতো না। এবার সেই সময় আমি ভাবলাম যে আমি একটা ফোন কিনবো, ভালো ক্যামেরা দেওয়া একটা ফোন ব্লগিংয়ের জন্য। বাট সেটা নিয়েও একটু স্কেপটিক্যাল ছিলাম, যে স্বাভাবিক এখন ভালো ক্যামেরা থাকবে এরকম যে কোনো ফোনের দামই অনেক। তো সেই সময় আমি ফোনটা কিনি, আর ফোনটা কেনার পর আমার মানে আরো বেশি করে স্ট্রেস নিতে শুরু করি। মানে ফোনটা কেনার পর আমার এরকম মনে হচ্ছিল যে একদিকে আমার নিজের এক্সপেন্সেস, অন্যদিকে আবার ফোনের ইএমআই। মানে সেই সময় আমি লিটারালি পাগল পাগল ফিল করতাম, মানে রাতের পর রাত আমি ওভার থিঙ্কিং করে ঘুমোতাম না, এরকমও অবস্থা হয়ে গেছিল। তো তারপর বেশ কিছুদিন মানে আমি এরকমও হয়েছে যে আমি বোনদের সাথেও শেয়ার করতাম যে আমি কি করবো আমি বুঝতে পারছি না, সব সময় ওভার থিঙ্কিং করতাম। আমি কাজ করছিলাম, কিন্তু তখনও আমি কন্টেন্ট বানাচ্ছিলাম, কিন্তু আমি পজিটিভ থিঙ্কিংটা নিয়ে কন্টেন্ট বানাচ্ছিলাম না। মানে সবসময় একটা মাথায় স্ট্রেস থাকতো যে
মানে এইবার কি হবে, এইবার কি করে ইএমআই দেব, কিভাবে কি সবকিছু মানে মেনটেন করব। এখন হয়তো আমি খুব হাসি মুখে বলছি, বাট ওই ফেজটা ছিল পুরোপুরি নাইটমেয়ারের মতো আমার কাছে। তো আবার বলে না যে তোমার কোনো কিছু যখন হওয়ার থাকে এমনিই হয়ে যায়। তো সেই সময় আমার এক ফ্রেন্ডের সাথে আমার কথা হচ্ছিল, খুব বেশি ওর সাথে আমার কথা হয় না, বাট অনেকদিন পর পর যখন কথা হয় তখন অনেকটাই কথা হয়। তো ওর সাথে আমার কথা হচ্ছিল, তো ও আমাকে এরকম জাস্ট র্যান্ডাম বললো যে তুই তো একটা অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করতে পারিস। আর আমি যেহেতু খুব বেশি এগুলোতে বিশ্বাস করি না, তো আমি প্রথমেই বললাম যে না না ভাই, এইসবের আবার কি দরকার, ঠিক আছে দেখা যাক কি হয়। তো আমাকে বললো যে বিশ্বাস করিস কিংবা নাই করিস, একবার কথা বলে দেখ। তো আমি বললাম ঠিক আছে, কথা বলা যাক। তো আমি অ্যাস্ট্রোডক অ্যাপ থেকে অরুণজির সঙ্গে কথা বলি। তো ওনার সঙ্গে কথা বলাকালীন মানে আমি প্রথমে কিচ্ছু বলিনি, আমি জাস্ট আমার ডেট অফ বার্থ আর টাইমটাই বলেছি। আর আমি লিটারালি অবাক হয়ে যাই যে উনি আমার ব্যাপারে মানে আমি ওই সময় যা যা ফেস করছিলাম উনি আমার ব্যাপারে সবকিছু মানে মোরলেস সবকিছু বলতে শুরু করেন। আর ওটাতে না মানে আমার তার আগে যে থিঙ্কিং ছিল সেটা একটু হলেও চেঞ্জ হয়। তো তখন আমি ওনাকে, আমি আর কি বলবো, উনি সব বলতে শুরু করেন। আর তারপর উনি বেশ কিছু রেমেডিজ আমাকে বলেন ফলো করার জন্য, বেসিক কিছু। আর আমি আস্তে আস্তে সেগুলো ফলো করার পর আমি একটু একটু করে রেজাল্ট পেতে শুরু করি। প্রথমে যে চেঞ্জেসটার ব্যাপারে আমি তোমাদেরকে বলি, তার আগে আমি না এতটাই নেগেটিভ থিঙ্কিং করতাম, আমি কনসিস্টেন্ট হতে পারতাম না। মানে আজকে পোস্ট করলাম, তারপরে ওই থিঙ্কিং করতে করতে আবার 4-5 দিন আমি পোস্ট করতাম না। তো যেটা হয়েছে, আমি কনসিস্টেন্ট হতে শুরু করি। আর যে কোনো কাজ যখন তুমি পজিটিভ থিঙ্কিং নিয়ে করবে, তখন সেই কাজ থেকে না তুমি খুব ভালো রেজাল্ট পেতে শুরু করবে। তো আমার ক্ষেত্রেই ওটাই হয়েছে যে পজিটিভ থিঙ্কিং নিয়ে আমি যখন কাজগুলো করতে শুরু করলাম, আর ছোটোখাটো যে রেমেডিসগুলো উনি আমাকে বলেছিলেন অরুণজি, সেগুলো আমি ফলো করার চেষ্টা করলাম। এবং দেন আমি দেখলাম যে আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। এখন প্রেজেন্ট সিনারিও আমি তোদেরকে একটু বলি, আমার এখন সমস্ত এক্সপেন্সেস আমি নিজে ফুলফিল করি। মানে আমি কোনো কিছুর জন্য মা বাবার উপর ডিপেন্ডেন্ট নই, আমার সমস্ত এক্সপেন্সেস আমি চালাই। প্লাস আই এম হেল্পিং মাই ফ্যামিলি ইন মেনি ওয়েজ। টাচউড, এখানে উড আছে, এখানে উড নেই, বাট টাচউড। সো আই এম হ্যাপি। আর সবচেয়ে বড় কথা, এখন স্ট্রেসও আমি একদমই নিই না, এইভাবে কনসিস্টেন্ট ওয়েতে কাজ করে যাচ্ছি। তো শুধু আমার ক্ষেত্রে কেরিয়ার ইস্যু হয়েছে বা ফিনান্সিয়াল একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি গেছি, বাট অনেকের ক্ষেত্রে এরকম হয়, ধরো ম্যারেজ রিলেটেড প্রবলেম হয়, রিলেশনশিপ রিলেটেড প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আমি একবার বলবো যে গাইডেন্স সবারই দরকার, একবার কনসাল্ট করে নিতে পারো যদি চাও তোমরা। তো আমি অ্যাস্ট্রোটক অ্যাপের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা যদি চাও তাহলে একবার কনসাল্ট করে নিতে পারো। কারণ প্রথম যে চ্যাটটা সেটা একদমই ফ্রি। সো তোমরা চাইলে একবার কনসাল্ট করে দেখতে পারো। কি ভালো লাগছে খেতে। এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমোচ্ছিলাম, এত মেঘ ডাকছে, মেঘের আওয়াজে ঘুম ভেঙে গেছে। এখন বাজে 5:10 আর সেই 4টে থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। কন্টিনিউয়াস বৃষ্টিটা হয়ে যাচ্ছে, কখনো জোরে হচ্ছে, কখনো আস্তে হচ্ছে। আর ছোটো বোনের বিকেল 5টা থেকেই পড়া থাকে বাংলা আজকে, বাট ও অনেকক্ষণ ধরেই আমাকে ঘুম থেকে ডেকে বলছে বাইরেটা একবার দেখ, এই বৃষ্টিতে ছাতা নিয়ে আদৌ যেতে পারবো কিনা। বাট আমি বললাম বেরোস না, কোনো মতেই না, কারণ ছাতা নিয়ে বেরোলে এই বৃষ্টি ছাতা মানবে না। তো তারপর ম্যামকে ফোন করলো, ম্যাম বললেন যে 6টা অবধি দেখো, 6টা অবধি যদি বৃষ্টি কমে তো এসো, নইলে তো আজকে আর হবে না। আমি কি ভাবলাম যে তুই 5টার সময় পড়তে যাবি, 7টায় চলে আসবি, তারপর একসাথে দুজনে মিলে মাকে সঙ্গে নিয়ে প্রসাদ আনতে যাবো। আরে 6টা দিয়ে পড়া, তো পড়া চেঞ্জ করে নিলাম। যা বৃষ্টি হচ্ছিল, মা তো ঘুমোচ্ছিল, মা কিছুই বুঝতে পারেনি, প্রচুর বৃষ্টি হচ্ছিল। এখন অবশেষে বৃষ্টিটা একটু হলেও, একটু কি থেমেই গেছে পুরোটা না, কিছুক্ষণ আগে ঝিরঝির করে পড়ছিল, বাট এখন থেমে গেছে। ওয়েদারটা কি সুন্দর। এরপর আমি চুলটা খুলে বের। তো চুলটা এখন সেট হয়ে গেছে, দেখি ঘোর আমার একবার। চুলটা প্রথম দিনই সেট হয়ে গেছিল, কার চুল দেখতে হবে না বাবা, না এখন ভালো লাগছে। মানে তো সেই দিন একটু এলোমেলো ছিল, আসলে যেদিন চুল কাটা হয় চুলটা সেট থাকে না, তো 1 সপ্তাহ গেলে চুলটা সেট হয়, তারপর দেখতে বেশি ভালো লাগে।
এত সুন্দর চুল আমি কোথায় রাখবো? উফ, ঢং দেখো না, বেশি পাকা হলে যা হয়। আগের যে ওটা জামাটা পরলো ওটা আমার জামা, ওটা আমি কলেজ লাইফে তখন কলেজে যেতাম ওই জামাটা পরে। খুব বেশি পরা হয়নি তাই জামাটা এখনো সুন্দর আছে। ও পরে মাঝে মধ্যে, ওটা প্রথমে পিঙ্কি পরতো না, ও কিছুদিন পরেছে, এখন ও পরে। তো ওইটা পরেছিল, ও ভেবেছে বৃষ্টি পড়ছে যে ওটা ঠান্ডা লাগবে তাই ওই জামাটা পরেছিল। ওটা একটা শ্রাগ টাইপের, বাট ওটা পরার পর গরম লাগছে দেখে আবার ওটা চেঞ্জ করে নিয়েছে। আমি বুঝতে পারিনি গরম লাগবে। এইবার যা 6টা বেজে গেছে। যাচ্ছি আমার কেমন লাগছে বল? তুই পড়তে যাচ্ছিস বাই দ্য ওয়ে? হ্যাঁ, 14 তো কলেজে গেলে ওকে দেখিস, ওকে তত কিছু বলিস না। এইটার সঙ্গে আমার একটুখানি এয়ারপোর্ট লুক দরকার। কোনো এয়ারপোর্ট লুক দরকার না, তুই যা তাড়াতাড়ি। না, আরে এরকম করে তো তাই। কে করে এরকম? আরে প্যাপারাজি। ও মা, এর আগে আমারও একটা স্কাই ব্যাগ ছিল, বাট সেটাতে রেইনকোট ছিল না। এখন অনেক ব্যাগে রেইনকোট থাকে। হ্যাঁ, স্কাই ব্যাগ ছাড়াও এখন অনেক ব্যাগে রেইনকোট থাকে, আর থাকাটাও উচিত। ওই সাফারি, হ্যাঁ, সাফারিও অনেক ভালো ব্র্যান্ড। সাফারি তো সুটকেস দেখি। হ্যাঁ হ্যাঁ, ওই ট্রলি ব্যাগগুলো। হ্যাঁ, আমার কাছেও তো একটা ট্রলি ব্যাগ আছে, ওই ব্লুটা, তো ওটা তো সাফারির। তাই? হ্যাঁ, ওমা দেখিস নি, একই কথা। ট্রলি ব্যাগ প্রচুর আছে, কিন্তু কোথাও ঘুরতে যাওয়া হয় না। আমি দেখলাম সেদিন একজন আমাকে কমেন্টে লিখেছে যে তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ না। আমরা ঘুরতে যাব, আমরা প্ল্যান করছি, আমরা ঘুরতে যাব। আমরা ঘুরতে যাব। কোথায় যাবো সেটা সিক্রেট, কিন্তু কোথাও এখনো প্ল্যান এখন না প্ল্যান করেছি কোথাও যাব, মানে প্ল্যান চলছে, যাব, বাট যখন যাব তখন জানতে পারবো, তার আগে না। আপনার তো টিকিট কাটা হয়নি, তাই অত এক্সাইটমেন্টের দরকার নেই। টাটা। আচ্ছা, তোর সাথে আমার যাওয়া হলো না প্রসাদ আনতে। আরে এসে খাবো। ঠিক আছে, আমি বেরোবো, আমি আর মা। যদি টাইমিং হয় তাহলে তোকে বলবো। 8টা তো 6টাই প্রসাদ, আরে এই ক্লাবে প্রসাদ দেবে না? যেটা আমি এসে খাবো। কি দেবে তোকে? সে আমি জানি না কি দেবে, বাট সন্ধ্যাবেলা যাবো। ওই লাইটটা জ্বালিয়ে দে, ওপরের লাইটটা জ্বালিয়ে দে। আরে কি আশ্চর্য, ওপরের লাইটটা জ্বালিয়ে দিয়েছিস? ঠিক আছে, যা, সাবধানে যা। বাই বাই। টাটা। কালকে মিশো থেকে একটা পার্সেল এসেছে, মানে আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, বাট পার্সেলটা খোলা হয়নি। আজকে পার্সেলটা আমি আনবক্সিং করছি। আমি আমার ওয়াশরুমের জন্য এরকম একটা সেট অর্ডার করেছিলাম, মানে 4টে টোটাল সেলফ আছে, সমস্ত প্রোডাক্টগুলো সুন্দর করে সাজিয়ে রাখা যাবে। এই যে সবার জন্য এখন কফি বানানো হচ্ছে। কফিটা খেয়ে মা আর আমি আবার পুজো মণ্ডপে যাব। সকালবেলা যে পুজো দিয়ে এসেছিলাম, পুজোর প্রসাদটা এখন আনতে যাব, বলেছিল যে সন্ধ্যার পর দেবে। আর তাছাড়াও যেদিন চাঁদা নিতে এসেছিলেন সেই দিন একটা কুপনও দিয়ে গেছিলেন, মানে প্রত্যেকের জন্য একটা করে কিছু খাবার দাবারেরও ব্যবস্থা আছে। তো সেই কুপন দিয়ে পার্সেলটাও নিয়ে আসবো। তো এই কফিটা খেয়ে মা আর আমি এখন বেরোবো। আমার মা একটা টিফিন বক্স নিয়েছে, খিচুড়ি দেবে বলে। চলো। আমাদের বাড়িতে সবাই আমরা ভোগের খিচুড়ি খেতে এত ভালোবাসি, সবাই ভোগের খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করি। যেখানেই ভোগের খিচুড়ি দেবে আমাদেরকে খুঁজে পাবে। বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গেছে, তাই না? একদম ঠান্ডা ঠান্ডা, কুল কুল। এই যে প্রসাদ পেয়ে গেছি আমরা। ব্যাগটাতে বেশ ভালো, সবাইকে ব্যাগেতেই দিচ্ছে। এর ভিতরে কি টিফিন বক্স আছে? দেখি কি আছে মা, ফ্রাইড রাইস আর আলুর দম মনে হয়। এই তো এখানে দাঁড়া, কি এনেছিস? ও মিষ্টি কিনেছিস বাচ্চারাম থেকে? বাবা, আমি আগে চলে এসেছি। হ্যাঁ, আমরা তোর জন্য ওয়েট করছিলাম। আমি আর মা বাড়ি থেকে একটু দেরিতেই বেরিয়েছি, তাই ভাবলাম যে তুই আয়, তারপর একসাথে খিচুড়ি নেব। দেখ, যেটা চাইবি সেটা ঠিক পাবি। এই যে আমি ভাবছিলাম যে তুই যদি টিউশনে না যেতিস তাহলে দুজনে মিলে একসাথে খিচুড়ি আনতে আসতাম, মানে প্রসাদ আনতে আসতাম। বাট টাইমিংটা এমন হয়ে গেল, আমি আর মা একটু দেরি করেই বেরোলাম, ওখানে একটু দেরি করেই প্রসাদ দিল। তো আর তুই, ও 10 মিনিট আগে ছুটি নিয়ে চলেও এসেছে।
তো একসাথে খিচুড়ি নিয়ে এখন বাড়ি যাচ্ছি। এটার মধ্যে পোলাও আর আলুর দম আছে মনে হচ্ছে। হ্যাঁ, পোলাও আর আলুর দম আছে। বোনের যখন প্র্যাকটিক্যাল খাতাটা হারিয়ে গেছিল, ও গোপালকে বলেছিল যে সবটা ঠিক করে দাও, কারণ ওই মুহূর্তে আমাদের বাড়ির সিচুয়েশন একদম কাঁদো কাঁদো ছিল। তো গোপালের কাছে কি মানত করেছিলিস? জানি না, প্রে করেছিল যে ও মিষ্টি এনে গোপালকে পুজো দেবে। তো আজকে মিষ্টি নিয়ে এসেছে পড়তে থেকে ফেরার সময়, তো এখন পুজো দিচ্ছে। আমাদের এখন এই মুহূর্তে নেক্সট লেভেল আলোচনা চলছে, আর আলোচনার মাঝে এই ব্যক্তি মাঝে মধ্যে রেগে যায়। ঠিক আছে, অকারণ রেগে যায়। মুখ লোকাচ্ছিস কেন? বুনু তোর নখগুলো দেখ, সব দাঁত দিয়ে নখ কেটে কেটে ওর নখের অবস্থা দেখো। একটা রিল আছে না যে ইয়াঙ্গার সিস্টার্স নখ আর এল্ডার সিস্টার দেখি, বাবা নখটা ছোট ছোট হয়ে গেছে। ভাগ্যিস ছোট আছে, তাড়াতাড়ি করে কাটবি। আমার নখের মিনি ভার্সন, এর বাবা আমার পছন্দ নয় রে বেশি বড় বড়। করে নখ আর নখ বড়, তা আমি করব, তুই করছিস নখ বড়। ঠিক আছে কর, তারপর কাটার সময় আমার কাছে আসবি না। বদ্দি কাটতে পারছি না, অনেক বড় হয়ে গেছে, ব্যথা করছে, তখন আমার কাছে আসবি না। কিরে তোর রাগ ভাঙলো? এই রাগ কমলো? সরি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো টাটা, বাই।